তো আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। সেই প্রকল্পটি হলো শ্রমশ্রী প্রকল্প। তো এই প্রকল্পটি মূলত মাইগ্রান্ট ওয়ার্কারদের জন্য করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত শ্রমিকরা বাইরের দেশে বা বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে থাকে তাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে এবং বলা হয়েছে এই প্রকল্পে প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। তো শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার আগে আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটি পরিযায়ী শ্রমিককে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক প্রকল্পে রেজিস্ট্রেশন করে নাম নথিভুক্ত করে রাখতে হবে। অর্থাৎ যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের আন্ডারে নাম নথিভুক্ত করে রাখবেন বা রেজিস্ট্রেশন করে রাখবেন, শুধুমাত্র তারাই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার সুবিধা পাবেন বা আবেদনের যোগ্য হবেন। তো এই পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য কিভাবে আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন সে সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। এবং বন্ধুদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য যে অফলাইন পদ্ধতি রয়েছে সেই অফলাইন পদ্ধতিতে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করবেন সে সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তার জন্য অবশ্যই আপনারা অফলাইন ফর্মটিকে সর্বপ্রথম ওপেন করে নেবেন এবং সেখানে প্রথমেই দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প হেডলাইন লেখা থাকবে এবং নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনপত্র। তো এই আবেদনপত্রে সর্বপ্রথম অ্যাপ্লিক্যান্টের ব্যক্তিগত তথ্যকে এখানে এন্ট্রি করতে হবে বা ফিল আপ করতে হবে। তার মধ্যে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নামটিকে এখানে সঠিকভাবে লিখে দিতে হবে এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। তো এখানে একটা অ্যাপ্লিক্যান্টের ভ্যালিড মোবাইল নাম্বারকে এখানে লিখে দেবেন এবং তারপরে এখানে অ্যাপ্লিক্যান্ট যদি পুরুষ হয়ে থাকে তাহলে অ্যাপ্লিক্যান্টের বাবার নামটিকে এখানে লিখে দেবেন, আর যদি অ্যাপ্লিক্যান্ট মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামীর নামটিকে এখানে লিখে দেবেন এবং তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের লিঙ্গ অর্থাৎ সে পুরুষ কিনা মহিলা সেটিকে এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ধর্মটিকে এখানে লিখে দেবেন, অর্থাৎ সে হিন্দু নাকি মুসলিম নাকি অন্যান্য ধর্মের সেটি এখানে উল্লেখ করবেন এবং তারপরে এখানে জাতি হিসাবে বলা হয়েছে সে এসসি এসটি বা ওবিসি না ইউআর না জেনারেল সেটি এখানে লিখে দেবেন এবং তারপর এখানে জন্ম তারিখটিকে সঠিকভাবে লিখে দেবেন। দিন মাস এবং বছর যে ফরম্যাটে এখানে দেওয়া রয়েছে ঠিক সেই ফরম্যাটে এখানে জন্ম তারিখটিকে লিখে দেবেন এবং তারপর এখানে বলা হয়েছে আপৎকালীন ফোন নাম্বার। তো এখানে পরিবারের একটি এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারকে এখানে লিখে দেবেন বা মোবাইল নাম্বারকে লিখে দেবেন। তো এখানে অ্যাপ্লিক্যান্টের যে মোবাইল নাম্বার দিবেন এই নাম্বারটি এবং এই আপৎকালীন ফোন নাম্বারটি আপনি আলাদা আলাদা দিবেন। তারপর এখানে তখন বলা হয়েছে আধার নাম্বার। তো এখানে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বারটিকে এখানে সঠিকভাবে লিখে দেবেন এবং তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটিকে এখানে লিখে দেবেন এবং তারপর এখানে দেখুন বলা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, অর্থাৎ এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটিকে আপনি লিখতেও পারেন অথবা এটিকে স্কিপ করে যেতে পারেন, কারণ এটিতে স্টার মার্ক দেওয়া নেই। এটি আপনি আপনার ইচ্ছা মতো দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক কার্ডের নাম্বারটিকে এখানে সঠিকভাবে লিখে দেবেন এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের শিক্ষাগত যোগ্যতাটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং তারপর এখানে দক্ষতার বিবরণ হিসেবে অ্যাপ্লিক্যান্টের যদি কোনো কারিগরি শিক্ষা বা হাতের কাজের দক্ষতা থেকে থাকে তাহলে সেটি এখানে লিখে দেবেন এবং তারপর এখানে 2 নম্বরে দেখুন বলা রয়েছে স্থায়ী ঠিকানা, অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্টের বাসস্থানের যে স্থায়ী ঠিকানা রয়েছে সেই স্থায়ী ঠিকানাটিকে এখানে মেনশন করতে হবে। তো তার মধ্যে এখানে প্রথমে বলা রয়েছে জেলা। তো এখানে অ্যাপ্লিক্যান্টের জেলাটিকে এখানে সঠিকভাবে লিখে দেবেন এবং তারপর এখানে মহকুমার নামটিকে এখানে লিখে দেবেন এবং তারপর অ্যাপ্লিক্যান্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যে এলাকায় থাকুক না কেন সেটি এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি সেটি এখানে লিখে দেবেন এবং তারপর এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড অ্যাপ্লিক্যান্টের এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটিকে এখানে লিখে দেবেন এবং তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের থানার নামটিকে লিখে দেবেন এবং তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের পিন নাম্বারটিকে এখানে সঠিকভাবে লিখে দেবেন এবং তারপর এখানে 3 নম্বরে দেখুন বলা রয়েছে কর্মক্ষেত্রের ঠিকানা ABCD এর মধ্যে যে কোনো একটিকে এখানে ফিল আপ করতে হবে। তো এই 3 নম্বর পয়েন্টটি
গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটিকে আপনাদেরকে সঠিকভাবে বুঝে নিয়ে তারপর ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে ABCD চারটি এখানে অপশান দেওয়া রয়েছে এবং চারটি বক্স দেওয়া রয়েছে। তো এখান থেকে যে কোনো একটিকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তার মধ্যে এখানে দেখুন প্রথমে যেটা বলা হয়েছে এ নাম্বারে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য এই এ নাম্বারের কলামটি অর্থাৎ বক্সটিকে ফিল আপ করতে হবে। অর্থাৎ যে সমস্ত অ্যাপ্লিক্যান্ট ভারতবর্ষের মধ্যেই রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের বাইরের কোনো রাজ্যে কাজের জন্য নিযুক্ত রয়েছে বা কর্মরত অবস্থায় অলরেডি ছিল বা আছে, তাদের জন্য এই এ নাম্বারের কলামটিকে বা এ নাম্বারের বক্সটিকে ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আবেদনকারী ভারতবর্ষের মধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে যে রাজ্যে কাজের জন্য গিয়েছে বা কর্মরত অবস্থায় রয়েছে সেই রাজ্যের নামটিকে এখানে লিখে দিতে হবে এবং তারপর সেই রাজ্যের যে থানার আন্ডারে তারা কাজে নিযুক্ত আছে বা ছিল সেই থানার নামটিকে এখানে লিখে দিতে হবে। এবং তারপর দেখুন এখানে বি নাম্বারে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য এই বি নাম্বারের কলামটিকে ফিল আপ করতে হবে বা এই বি নাম্বারের বক্সটিকে ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আবেদনকারী ভারতবর্ষের বাইরে যে দেশে কাজের জন্য গিয়েছে সেই দেশের নামটিকে এখানে লিখে দেবেন এবং তারপর সেই দেশের কর্মস্থলের ঠিকানা অর্থাৎ সেই দেশে গিয়ে কোন জায়গায় কাজে নিযুক্ত আছে সেই ঠিকানাটিকে এখানে লিখে দিতে হবে এবং তারপর এখানে বৈধ পাসপোর্ট নাম্বারের ঘরে তার পাসপোর্টের নাম্বারটিকে এখানে লিখে দিতে হবে। এবং তারপর দেখুন এখানে সি নাম্বারে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত আছেন বা হবেন। তো এখানে যদি অ্যাপ্লিক্যান্ট অলরেডি কাজে নিযুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে এই আছেন অপশানটির উপর টিক চিহ্ন দিয়ে দেবেন, আর যদি আগামী দিনে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে গিয়ে কাজে নিযুক্ত হবে বা হবেন সেক্ষেত্রে এই হবেন অপশানটির উপর টিক চিহ্ন দিয়ে দেবেন এবং সেক্ষেত্রে আপনি এখানে দেশ হিসাবে ভারতবর্ষ লিখে দেবেন এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য যে রাজ্যে গিয়ে কাজে নিযুক্ত হবেন সেই রাজ্যের নামটিকে এখানে লিখে দেবেন এবং তারপর সেই রাজ্যের যে থানার আন্ডারে আপনি কাজে নিযুক্ত হবেন সেই থানার নামটিকে এখানে লিখে দেবেন এবং তারপর দেখুন এখানে ডি নাম্বারে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হবেন বলা হয়েছে অর্থাৎ আপনি ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশে এখনও যাননি, হয়তো আগামী দিনে যাবেন কাজের জন্য, সেক্ষেত্রে এখানে আপনি ইন্ডিয়ার বাইরে যে দেশে কাজের জন্য যেতে চাইছেন সেই দেশের নামটিকে এখানে লিখে দেবেন এবং তারপর এখানে সেই দেশের কর্মস্থলের ঠিকানাটিকে লিখে দেবেন এবং তারপর এখানে আপনার পাসপোর্টের নাম্বারটিকে লিখে দেবেন এবং তারপর দেখুন এখানে 4 নম্বরে বলা রয়েছে কাজের ধরন। তো এখান থেকে আপনি যে কাজে নিযুক্ত সেই কাজের নামটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন, আর যদি এখানে দেখেন যে আপনার কাজটি এই লিস্টের মধ্যে নেই তাহলে সেক্ষেত্রে আপনি এই অন্যান্য এই অপশানটির উপর টিক চিহ্ন দিয়ে দেবেন এবং তারপর এখানে আপনি যে কাজে নিযুক্ত আছেন সেই কাজের নামটিকে এখানে লিখে দেবেন এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন। তো আপনি যদি অলরেডি বাইরে গিয়ে কর্মরত ছিলেন বা থাকেন তাহলে সেক্ষেত্রে বাইরে যাওয়ার দিন এইটির ওপর টিকচিহ্ন দিয়ে দেবেন এবং তারপর সেই ডেটটিকে এখানে আপনি লিখে দেবেন অর্থাৎ যে তারিখে বা যত তারিখে আপনি বাইরে গিয়েছিলেন সেই ডেটটিকে এখানে লিখে দেবেন এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক। তো এখানে আপনি আপনার ডেলি মজুরিটিকে এখানে লিখে দেবেন বা এটি আপনি স্কিপ করে যেতে পারেন এবং তারপর এখানে 5 নম্বরে দেখুন বলা হয়েছে স্বনিযুক্ত, এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত, অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। তো এখানে আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি যদি স্বনিযুক্ত হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি নিজেই বাইরের দেশে গিয়ে থাকেন কারো সাহায্য ছাড়াই এবং নিজেই কর্মস্থলে যুক্ত হয়েছিলেন তাহলে সেক্ষেত্রে আপনি এই স্বনিযুক্ত এই অপশানটির উপর টিক চিহ্ন দিয়ে দেবেন এবং তারপর আপনি এখানে এই পাশে সেলফ বলে লিখে দিতে পারেন। আর আপনি যদি কোনো এজেন্ট দ্বারা নিযুক্ত হয়ে থাকেন বা অন্যান্য কোনো ব্যক্তি দ্বারা নিযুক্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই এজেন্ট বা অন্যান্য ব্যক্তির নামটিকে এখানে লিখে দেবেন এবং তারপর সেই এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নাম্বারটিকে এখানে লিখে দেবেন এবং তারপর এখানে সেই এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানাটিকে এখানে সম্পূর্ণ লিখে দেবেন এবং আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে নিযুক্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সেই নিয়োগকর্তার নামটিকে এখানে লিখে দেবেন এবং তারপর সেই নিয়োগকর্তার মোবাইল নাম্বারটিকে এখানে লিখে দেবেন এবং তারপর সেই নিয়োগকর্তার সম্পূর্ণ ঠিকানাটিকে এখানে উল্লেখ করে দেবেন বা লিখে দেবেন এবং তারপর দেখুন নিচের দিকে বলা হয়েছে 6 নম্বরে ব্যাংক সংক্রান্ত তথ্য অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গের যে কোনো একটি ব্যাংকে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি এখানে মেনশন করবেন সেটি যেন অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাকাউন্ট খুলেছেন এরকম একটা ব্যাংক অ্যাকাউন্টকে আপনি এখানে অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আপনি প্রথমে এখানে আপনার ব্যাংকের নামটিকে লিখে দেবেন এবং তারপর
সেই ব্যাংকের ব্রাঞ্চের নামটিকে এখানে লিখে দেবেন এবং তারপর সেই ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নাম্বারটিকে এখানে লিখে দেবেন এবং তারপর সেই ব্যাংকের আইএফএসসি কোডটিকে এখানে সঠিকভাবে লিখে দেবেন এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে মনোনয়ন বা নমিনি সংক্রান্ত তথ্য, অর্থাৎ এখানে আপনি একজনকে নমিনি হিসেবে এখানে অ্যাড করবেন। তো এখানে আপনি নমিনি হিসেবে আপনার রিলেটিভ কোনো কাউকে অ্যাড করতে পারেন অথবা অপর কোনো ব্যক্তিকেও আপনি এখানে নমিনি হিসেবে অ্যাড করতে পারেন। তো আপনি এখানে যাকে নমিনি হিসেবে অ্যাড করতে চাইছেন সেই ব্যক্তির নামটিকে এখানে সঠিকভাবে লিখে দেবেন এবং সেই নমিনির মোবাইল নাম্বারটিকে এখানে লিখে দেবেন এবং তারপর সেই নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে সেটি এখানে লিখে দেবেন এবং তারপর সেই নমিনির আধার নাম্বারটিকে এখানে সঠিকভাবে লিখে দেবেন এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণ। তো সেই অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীর রেশন কার্ডটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটিকে এখানে লিখে দেবেন, অর্থাৎ সে SP+H নাকি P+H নাকি RKSY1 নাকি RKSY2 নাকি EEY যে ক্যাটাগরির কার্ড তার কাছে রয়েছে সেই কার্ডের ক্যাটাগরিটিকে এখানে লিখে দেবেন এবং তারপর সেই রেশন কার্ডের নাম্বারটিকে এখানে সঠিকভাবে লিখে দেবেন এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে 9 নম্বরে আপনার কি কোনো পরিবার রয়েছে, যদি আপনার পরিবার থেকে থাকে তাহলে এখানে আপনি ইয়েস লিখে দেবেন আর যদি না থাকে তাহলে নো লিখে দেবেন এবং তারপর আপনার পরিবারের সদস্য সংখ্যা এখানে লিখে দেবেন, যে কতজন ফ্যামিলি মেম্বার আপনার রয়েছে সেটি এখানে লিখে দেবেন এবং তারপর এখানে আপনার ফ্যামিলি থাকলে সেই পরিবারের সদস্যদেরকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সদস্যদেরকে প্রথমে অ্যাড করার জন্য প্রথমে একজন সদস্যের নাম লিখে দেবেন এবং তারপর তার জেন্ডারটিকে এখানে সিলেক্ট করে দেবেন বা লিখে দেবেন, অর্থাৎ সে পুরুষ নাকি মহিলা সেটি এখানে লিখে দেবেন এবং তারপর সেই ব্যক্তির বয়স কত হলো সেটি এখানে লিখে দেবেন এবং তারপর সেই সদস্যের আধার নাম্বারটিকে এখানে সম্পূর্ণ লিখে দেবেন এবং তারপর এখানে আপনার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটিকে এখানে লিখে দেবেন এবং তারপর একই রকমভাবে আপনি দ্বিতীয় ব্যক্তির নাম, তার লিঙ্গ এবং তার বয়স, তার আধার কার্ডের নাম্বার এবং তার সাথে কি সম্পর্ক রয়েছে সেটি এখানে লিখে দেবেন এবং তারপর দেখুন এখানে 10 নম্বরে বলা রয়েছে বিগত 1 বছরে কতদিন কর্মসূত্রে রাজ্যের বাইরে ছিলেন বা আছেন সেটি এখানে লিখে দেবেন, অর্থাৎ টিক চিহ্ন দিয়ে দেবেন এবং তারপর আপনি নিচের দিকে যাবেন। তাহলে এখানে দেখুন আপনাকে আবেদনপত্রের সঙ্গে কি কি জমা করতে হবে সেটি এখানে উল্লেখ করা রয়েছে এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র জেরক্স জমা দিন, অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে কি কি ডকুমেন্ট জমা করতে হবে সেটিও এখানে উল্লেখ করা রয়েছে। তার মধ্যে প্রথমে দেখুন বলা রয়েছে পাসপোর্ট আকারের একটি ছবি, তারপর 2 নম্বরে বলা হয়েছে আধার কার্ডের নম্বর অর্থাৎ আধার কার্ডের জেরক্স কপি এবং তারপর 3 নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক পাসবুকের জেরক্স কপি এবং 4 নম্বরে দেখুন বলা রয়েছে আবেদনপত্র সহ সংযোজনী যে ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা করতে হবে, যেটি আপনাদেরকে আমি নিচে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে 5 নম্বরে দেখুন বলা রয়েছে বৈধ পাসপোর্টের স্বপ্রত্যয়িত কপি, যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন। তো আপনি যদি বাইরের দেশে কাজের জন্য যুক্ত থাকেন বা আগামীতে হয়তো কাজে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পাসপোর্টের জেরক্স কপিকে সেটি সই করে আপনাদেরকে অ্যাটেস্টেড করে দেওয়ার পর জমা করতে হবে এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে 6 নম্বরে ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স কপি আপনাদেরকে জমা করতে হবে এবং তারপর এখানে দেখুন বলা রয়েছে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার করে দিতে হবে এবং তারপর এখানে স্থানের নামটিকে উল্লেখ করতে হবে এবং তারিখ উল্লেখ করতে হবে, অর্থাৎ তারিখটিকে লিখে দিতে হবে এবং তারপর এখানে নিচের দিকে দেখুন বলা রয়েছে সেই সংযোজনী ফর্মটির ব্যাপারে, অর্থাৎ স্বস্বাক্ষরিত শংসাপত্র যে ডিক্লারেশন ফর্ম সেটি এখানে আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে এবং তার মধ্যে প্রথমেই দেখুন বলা রয়েছে আমি শ্রীমতী কুমারী। তো সেটি আপনি আপনার মধ্যে সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাপ্লিক্যান্টের নামটিকে লিখে দেবেন এবং তারপরে এখানে অ্যাপ্লিক্যান্টের পিতা বা স্বামীর নামটিকে লিখে দেবেন এবং তারপরে এখানে একই রকমভাবে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বারটিকে সঠিকভাবে লিখে দেবেন এবং তারপরে এখানে ভোটার কার্ডের নাম্বারটিকে লিখে দেবেন এবং তারপরে এখানে অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীর স্থায়ী ঠিকানাটিকে এখানে সম্পূর্ণ উল্লেখ করে দেবেন বা লিখে দেবেন এবং তারপর দেখুন এখানে বলা রয়েছে এত দ্বারা জানাচ্ছি যে আমি ড্যাশ তারিখে, অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্ট যে তারিখে কাজের জন্য বাইরের দেশে বা বাইরের রাজ্যে গিয়েছিল বা আগামীতে হয়তো যাবেন সেই তারিখটিকে এখানে লিখে দেবেন এবং তারপরে এখানে ড্যাশ পেশায়, অর্থাৎ যে কাজের জন্য গিয়েছেন বা যাবেন সেই পেশাটিকে অর্থাৎ সেই কাজের নামটিকে এখানে উল্লেখ করে দেবেন এবং তারপর এখানে দেখুন বলা রয়েছে ভারতবর্ষের মধ্যে ড্যাশ জেলায়, অর্থাৎ যে জেলায় আপনি কাজের জন্য গিয়েছেন বা যাবেন সেই জেলার নামটিকে এখানে লিখে দেবেন এবং তারপর এখানে দেখুন ড্যাশ রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যে রাজ্যে আপনি কাজের জন্য গিয়েছেন বা যাবেন আগামীতে সেই রাজ্যের নামটিকে এখানে লিখে দেবেন। আর যদি আপনি ভারতবর্ষের বাইরে কোনো দেশে গিয়ে থাকেন কাজের জন্য বা হয়তো আগামীতে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনি সেই
দেশের নামটিকে এখানে লিখে দেবেন, যে দেশে আপনি কাজের জন্য গিয়েছেন বা যে দেশে আপনি কাজের জন্য যেতে চাইছেন। তারপর এখানে আপনি যদি অলরেডি কাজে নিযুক্ত আছেন বা হয়েছিলেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে করেছি এই অপশানটিকে টিকচিহ্ন দিয়ে দেবেন। আর যদি আপনি হয়তো আগামীতে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনি এই করব এই অপশানটির ওপর টিকচিহ্ন দিয়ে দেবেন। এবং তারপর এখানে দেখুন বলা রয়েছে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। তারপর এখানে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীর সিগনেচারটিকে এখানে করে দেবেন এবং তারপর এখানে নিচে ডেটটিকে লিখে দেবেন। তো এভাবে আপনারা খুব সহজে অফলাইন পদ্ধতিতে পরিযায়ী শ্রমিকের জন্য অ্যাপ্লিকেশান ফর্মটিকে ফিল আপ করে আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে অথবা এখন যে আমাদের পাড়া আমাদের সমাধান বলে যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্ম সহ আপনাদের ডকুমেন্টসকে জমা করতে পারেন। এবং আরও একটা কথা বলে রাখি, প্রথম পৃষ্ঠাতে যেখানে ছবি লাগানোর জায়গা রয়েছে সেখানে অবশ্যই অ্যাপ্লিক্যান্টের একটি পাসপোর্ট সাইজ ফটোকে লাগিয়ে দেবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা পরিযায়ী শ্রমিক প্রকল্পের অফলাইন ফর্ম ফিল আপ করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন।